হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা জাপানিজ ক্রাইম থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটি রিলিজ পেয়েছিল 2017 সালে। এবং এই সিনেমাটির কাহিনী যদি আমি খুব সংক্ষেপে করি, এমন একটা মানুষকে আমরা দেখব যে কোনো খুনই করেনি, বাট খুনের দায়ে তার 30 বছরের জেল হয় এবং এরপর ফাঁসি হয়ে যায়। মানে প্রথম খুনের দায়ে তার 30 বছরের জেল, দ্বিতীয় খুনের দায়ে তার ফাঁসি। আর তাহলে এই সিনেমাটার নাম থার্ড মার্ডার কেন দেওয়া হলো? মানে সে কিন্তু খুন করেছে দুটো, বাট 3 নম্বর মার্ডারটা কার ছিল এটা নিয়ে আর কি এই সিনেমাটার কাহিনী এগিয়ে যাবে। সিনেমাটার কাহিনী বোঝা খুবই কমপ্লিকেটেড, খুবই জটিল একটা কাহিনী। তবে তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কাহিনীটাকে সুন্দর মতো বোঝানোর জন্য। তবে আমি নিশ্চিত করতে পারছি না সিরিয়াসলি ভাই। তো যাই হোক, সিনেমার IMDb রেট হচ্ছে 10/7 এবং এই সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল জাপানে 50 কোটি টাকার মতো এবং বক্স অফিসে আয় করেছিল 150 কোটি টাকার মতো। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা সেটা স্কিপ করতে পারো, আর যদি স্কিপ করতে না চাও, একান্তই বেশি সময় থাকে, তাহলে তোমরা দেখতে পারো, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে ডোরেশন দিয়ে দিয়েছি। বিজ্ঞাপন স্টার্ট করার পূর্বে সবচেয়ে বেটার হয় ডোরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। তোমার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি এইটাই। তো বাড়তি কোনো কথা না বলে আমরা বিজ্ঞাপন থাকলে প্লে করে দিচ্ছি, না হলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যেমন বলেছে এই সিনেমা সম্পর্কে, পাপ হয়, দোষীও ধরা পড়ে, কিন্তু প্রতিবারই কি দোষী ভুল থাকে? মানে কিছু কিছু পাপের পেছনে এমন এমন রহস্য লুকিয়ে থাকে যেটা কখনোই দুনিয়ার সামনে আসে না, কিন্তু তার জন্য ওই ব্যক্তিকে পাপী ঘোষিত করা হয় এবং তার শাস্তিও হয়। তো এরকম একটা সিনেমা একটি আমরা দেখবো যে এই সিনেমার যে মেইন চরিত্র, তার কি আসলে কোনো পাপ ছিল যার জন্য তাকে এত শাস্তি পেতে হয়েছে? তো সিনেমার যখন শুরু হয় তখন জাপানের ইয়োকোহামা শহরের বাইরের একটা নদীর কিনারে আমরা দুজন লোককে দেখতে পাই। তো দুজন লোক যখন চলছিল, হঠাৎ করে পেছনে চলা লোকটি সামনের লোকটির মাথায় ভারী একটা কিছুতে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। আর তারপর ওই লোকটার উপর পেট্রোল জ্বালিয়ে তাকে মেরে দেয়। তো এরপর কিছুদিন কেটে যায় আর আমরা BS ল ফার্মের দুজন পার্টনার ভিক্টোরিয়া আর হিরোসিকে দেখতে পাই এবং সে তার নিজের অ্যাসিস্ট্যান্ট রোজারকে সাথে নিয়ে জেলে থাকা একজন মার্ডারার বা খুনি তার সাথে দেখা করতে যাচ্ছে। আর ওই খুনিটার নাম হচ্ছে তাকাশি। তো এখানে সবার নাম তোমাদের মনে রাখতে হবে না, মানে যদিও অনেকটা ক্যারেক্টার রয়েছে, তোমরা খালি এখানে হিরোশি নামে যে রয়েছে তার কথাটা মনে রাখবে, আর হচ্ছে এই মার্ডারার তাকাশির কথা। তো যাই হোক, তাকাশির উপরে যে চার্জটা লেগেছে সেটা হচ্ছে সে ডাকাতি করেছে এবং মার্ডার করেছে। আর তাকাশি এখানে মার্ডার করেছে হচ্ছে থমাস নামের একজন লোকের। আর তাকাশি নাকি তার এই পাপটা কবুলও করে নিয়েছে। তো এর জন্য হিরোশির মনে হয় যে তার হয়তো ফাঁসি হবে। আর এখানে উল্লেখ্য, অন্যান্য উন্নত দেশে তুমি যদি খুনিও হও এবং যদি কোনো উকিল নাও তারপরেও সরকারের পক্ষ থেকে উকিল দেওয়া হয়ে থাকে যাতে লোকটা ন্যায় বিচার পেয়ে মরে। তো সেরকমই সরকারের পক্ষ থেকে এই তাকাশি নামের খুনির পক্ষে এই ল ফার্মের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখানে উল্লেখ্য, এ পর্যন্ত তাকাশি নামের ওই খুনির যে কয়বার ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রতিবারই সে আবল তাবল কথা বলেছে, যার ফলে সবাই কনফিউজড হয়ে যাচ্ছে যে ঘটনাটা আসলে কি ঘটেছে। তো এরপর তাকাশির সামনে ওরা আসে আর তাকাশির চেহারা দেখে আমরা বুঝতে পারি ওই দিন রাত্রে, মানে সিনেমার শুরুতে যে আমরা একজনকে হত্যা করতে দেখলাম, ওই লোকটাই তাকাশি ছিল। তো ভিক্টোরি তখন তাকাশিকে জিজ্ঞাসা করে যে আজকের পর থেকে তোমার কেস আমাদের বস হিরোশি হ্যান্ডেল করবে, মানে মাঝখানে যে বসেছে আর কি। আর আমরা জানতে পারি তাকাশির এর আগেও 30 বছর আগে একটা মার্ডারের রেকর্ড ছিল এবং এই কারণে তার 30 বছর জেলও হয়েছিল। কিন্তু ওই সময় তাকাশি যখন মার্ডারটা করেছিল ওই সময়ে ওই কোয়ার্টের জজ ছিল হচ্ছে হিরোশির বাবা, বর্তমানে যে উকিল হিসেবে এসেছে তার বাবা, এবং তিনি কোনো একটা অজানা কারণে তাকাশিকে ফাঁসি না দিয়ে 30 বছরের জেল দিয়েছিলেন। আর এ কারণে তাকাশি জেল থেকে মুক্তি পেয়েছিল এবং জেল থেকে মুক্তি পেয়ে সে করেছে কি থমাস নামের ওই লোকটার মার্ডার করেছে। তো এর জন্য হিরোশি তাকাশিকে জিজ্ঞাসা করে তুমি থমাসের মার্ডার কেন করেছিলে, তুমি তো ওর কোম্পানিতে চাকরি করতে। তো তাকাশি আবারও বানিয়ে বলে যে আমার অনেক টাকার ঋণ ছিল, থমাসের কাছে আমি ধার চেয়েছিলাম, থমাস দেয়নি। আর তাছাড়া 1 মাস আগে থমাস আমাকে কোম্পানির চুরির অভিযোগ থেকে কাজ থেকে বের করে দিয়েছিল। আর ওই দিন আমি অনেক বেশি মদ খেয়েছিলাম, আমার সেন্স ঠিক ছিল না, ওকে মার্ডার করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু নেশার
মিথ্যার কারণে মার্ডার হয়ে গিয়েছে। তো হিরোশি তখন বলে, গতবার তো তুমি একটা আলাদা স্টেটমেন্ট দিয়েছিলে, তুমি বলেছিলে যে থমাসের সাথে তোমার কোনো শত্রুতা ছিল, তার জন্য তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মেরেছো। তাকাশি তখন বলে, আসলে আমার বয়স হয়ে গিয়েছে তো মাঝে মাঝে ভুলে যাই, আর এই যে দেখুন থমাসের লাশ জ্বালানোর সময় আমার হাতে একটু জ্বলে গিয়েছিল। তো হিরোশি তখন জিজ্ঞাসা করে, তুমি যে থমাসের লাশটা জ্বালালে ওই নদীর পাড়ে তুমি পেট্রোল পেলে কোথায়? তুমি কি আগে থেকে পেট্রোল সাথে করে নিয়ে এসেছিলে? তুমি যদি পেট্রোল আগে থেকে নিয়ে আসো তার মানে তো তুমি প্রি প্ল্যান করে করেছো যে ওকে মারবে। তখন তাকাশি বলে, না, একটু দূরে পেট্রোল পাম্প ছিল, ওখান থেকে আমি পেট্রোল নিয়ে এসেছিলাম। আর তখন তাকাশি তাকে একটা লেটার দেয়, মানে হিরোশিকে দেয়, বলে এই লেটারটা থমাসের পরিবারকে আপনি দেবেন, কিন্তু আপনারা ভুলে এটা খুলবেন না। তো যাই হোক, ওখান থেকে হিরোশিরা চলে আসে এবং হিরোশি তার যে অ্যাসিস্ট্যান্ট ভিক্টোরিয়াকে বলে, আমরা যদি এইটা প্রমাণ করতে পারি যে তাকাশি থমাসকে ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে মারেনি, ওর উদ্দেশ্য ছিল ডাকাতি করা, তাহলে হয়তো ফাঁসির হাত থেকে ওকে বাঁচানো যেতে পারে। কিন্তু ভিক্টোরিয়া বলে, এই কেস জেতার একদমই আমাদের আশা নেই, কারণ তাকাশি অলরেডি 30 বছর আগে মার্ডারের আসামি ছিল এবং 30 বছর জেলও খেটেছে। কিন্তু হিরোশি তখন জানতে পারে যে তাকাশির একটা মেয়ে রয়েছে, কিন্তু গত 30 বছর যাবত ওই মেয়ের সাথে তার কোনো কন্ট্যাক্ট নেই। তো যাই হোক, এরপর হিরোশি আর রজার করা দুজনে করে কি মার্ডারের লোকেশনে যায়, আর ওখানে ওরা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে যে ল্যাংরিয়ে হাঁটছিল, কিন্তু ওদেরকে দেখে মেয়েটি চলে যায়। কিন্তু মার্ডারের স্পটে গিয়ে হিরোশি অবাক হয়ে যায়, সেখানে একটা ক্রসের চিহ্ন ছিল। তো হিরোশি বুঝতে পারে না যে এই ক্রসের চিহ্নটা কি কেউ ইচ্ছে করে করেছে নাকি অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে, মানে মানুষ যেভাবে পুড়েছে ওভাবে হয়ে গিয়েছে কিনা। আর তারপর হিরোশি করে কি মার্ডার করা রাতের ফুটেজ দেখে, যেখানে ট্যাক্সির ড্যাশবোর্ডে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা থেকে দেখা যায় তাকাশি ট্যাক্সিতে বসে, আর তারপর সে থমাসের ওয়ালেটটা বের করে, কিন্তু ওই ওয়ালেটে অনেক গন্ধ ছিল, আর এই গন্ধের কারণে ট্যাক্সির জানালা সে খুলে দেয়। তো হিরোশি বুঝে যায় তার মানে ওই ওয়ালেট থেকে পেট্রোলের গন্ধই আসছিল। কিন্তু কেন? কেউ যদি চুরি করার ধান্দায় মার্ডার করে তাহলে তো আগে ওর ওয়ালেটটা বের করবে, তারপর লাশ জ্বালাবে। কিন্তু এখানে তাকাশি যেটা করেছে, সে প্রথমে ওর উপর পেট্রোল ঢেলেছে, তারপর ওয়ালেট বের করেছে, যার কারণে ওয়ালেটে পেট্রোল লেগে গিয়েছিল। তো এখানে স্পষ্ট যে এই মার্ডারটার উদ্দেশ্য চুরি করা ছিল না, ও জাস্ট চুরি করা বোঝানোর জন্য ওই ওয়ালেটটা চুরি করেছে। আবার এদিকে সরকারি পক্ষে যে উকিল ছিল মেগানন, সে বলে তাকাশির ফাঁসি তো পাক্কা হবে, কিন্তু আমাদের তারপরেও জানা দরকার যে এই মার্ডারের আসল উদ্দেশ্য কি ছিল। তো এরপর সে করে কি থমাসের বাসায় যায়, মানে যে খুন হয়েছে তার বাসায় যায়, কিন্তু গিয়ে ওই ল্যাংরা মেয়েটিকে দেখে, আর আমরা জানতে পারি মেয়েটির নাম হচ্ছে সাকি। তো তাকাশি থমাসের পরিবারকে একটা চিঠি দেয়, যেখানে ওর পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়েছিল। কিন্তু মিটসু থমাসের যে স্ত্রী, সে তার স্বামীর মার্ডার নিয়ে এত বেশি রেগেছিল যে সে হিরোশিকে ক্ষমা করতে চায় না, এজন্য ওই লেটারটি ছিঁড়ে ফেলে। আর এরপর হিরোশি করে কি রজারের সাথে, মানে তার অ্যাসিস্ট্যান্টের সাথে থমাসের ফ্যাক্টরিতে যায়, যে মারা গিয়েছে তার ফ্যাক্টরিতে যায়। আর ওখানে গিয়ে সে বুঝতে পারে এই ফ্যাক্টরির প্রত্যেকটা ওয়ার্কারেরই কোনো না কোনো কারণে একবার জেল খেটে এসেছে এবং ওদের সবারই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তো হিরোশি তখন ভিক্টোরিয়াকে বলে, আমার কাছে মনে হচ্ছে এই মার্ডারের পেছনে অবশ্যই অন্য কোনো উদ্দেশ্য ছিল, ডাকাতি তো নাই, এবং থমাসকে যে মারবে এটা কোনো প্রি প্ল্যানও ছিল না। তা না হলে তাকাশি আগে থেকে পেট্রোল রেডি রাখতো, সে ওই পেট্রোল পাম্প থেকে এত দূর থেকে পেট্রোল এনে তারপর ওকে পুরাতো না। আর তাছাড়া শুধুমাত্র চাকরি থেকে ওকে বের করে দিয়েছে এজন্য থমাসকে খুন করবে এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। তবে যাই হোক, আমরা যে ওর পক্ষে কেসটা লড়বো, কোন তথ্যের উপর ভিত্তিতে আমরা কেসটা লড়বো। তো যাই হোক, একদিন সুপার শপ থেকে হিরোশির কাছে কল আসে যে তার মেয়ে সুপার শপ থেকে কিছু জিনিস চুরি করেছে, ওই উকিলের মেয়ে। তো হিরোশি তার মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি সুপার শপ থেকে কেন চুরি করেছো? ওর মেয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাইতাম, কিন্তু তোমার কাছে তো আমার জন্য কোনো সময় নেই, এজন্য আমি চুরি করেছি। আরে দেখো, আমি চুরি করেছি এজন্য তোমার কাছে কল গিয়েছে, তুমি দ্রুত এসেছো আমার সাথে দেখা করতে। তো এখানে আমরা জানতে পারি অনেক আগেই হিরোশির ডিভোর্স হয়ে গিয়েছে, এ কারণে ওরা আলাদা থাকে। আর তাছাড়া বর্তমানে হিরোশি কাজের চাপে তার মেয়েকে একদমই সময় দিতে পারে না, আর এই কারণে তার মেয়ে এমনটা করেছে। তো যাই হোক, এরপর তিনজন আবারও তাকাশির সাথে দেখা করতে জেলে যায়। আর ভিক্টোরিয়া তখন গ্যারান্টি দিয়ে বলে, মানে যেটা বুড়োটা হিরোশির সাথে, সে বলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাকাশি আজকে আরেকটা নতুন মিথ্যা কথা বলবে। তো এরপর ওরা করে কি তাকাশিকে একটা ম্যাগাজিন দেখায়। 2 দিন আগে একটা সাংবাদিক ওর ইন্টারভিউ নিয়েছে, যেখানে তাকাশি বলেছে যে থমাসের স্ত্রী নাকি তাকে টাকা দিয়েছিল তার স্বামীকে মারার জন্য, কারণ তার স্বামীর নামে ইন্স্যুরেন্স রয়েছে যেখানে সে 80 মিলিয়ন ইয়ন পাবে, এবং তাকে বলেছিল যদি তুমি এটা করতে পারো তাহলে ইন্স্যুরেন্সের 10 মিলিয়ন ইয়ন তোমাকে আমি দিব। তো ভিক্টরি তখন জিজ্ঞাসা করে, এই কথা তুমি প্রথমে তো আমাদের বলনি। আর তখন একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা যায় যে থমাসের হত্যার 1 মাস আগে মিটসুর অ্যাকাউন্ট থেকে, থমাস যে মারা গেল ওর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে তাকাশির অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। তার মানে এটা মোটামুটি প্রমাণও হয় যে তাকাশি থমাসের মার্ডারটা মিটসুর অর্ডারে করেছিল। তো কেসে একটা নতুন মোড় এসেছে, তবে তারপরও সে যেহেতু হত্যা করেছে, এই হত্যার সাজা তো ফাঁসি হবে। কিন্তু তাকাশি যেহেতু কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলছে, এই জন্য কেস বারবার বিগড়ে যাচ্ছে। তবে তারপরে মিটসুকে এবার কোর্টে আনা হবে। তো এটা চিন্তা করে হিরোশি তাকাশিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে যে থমাসকে মারার জন্য মিটসু অর্ডার দিয়েছিল, এটা কি ফোনে দিয়েছিল নাকি সরাসরি দেখা করে দিয়েছিল? তো এটা শুনে তাকাশি বলে, না, সে ফোনে মেসেজ দিয়েছিল। আর তখন হিরোশি ভাবে যে অন্তত একটা কিছু পেলাম যার জন্য কেসটা লড়া যাবে। কিন্তু এই ঘটনা যখন জানাজানি হয়, ওই মিটসু নামের মহিলাকারীকে সাংবাদিকদের সামনে আসে এবং বলে তাকাশি আমাকে ফাঁসাচ্ছে, ও যা বলছে মিথ্যা বলছে। আবার এদিকে হিরোশি ভাবে যদি এটা প্রমাণ হয়ে যায় যে তাকাশি আর মিটসুর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, এটা যদি আমরা বানাতে পারি তাহলে ব্যাপারটা হবে যে থমাসের হত্যা সেই কারণে হয়েছে। আর এটা হলে তাকাশিকে ফাঁসি থেকে হয়তো বাঁচানো যাবে।
যাবে এবং সেক্ষেত্রে মার্ডারের সঙ্গী মিটশো হয়ে যাবে। কিন্তু তাকাশি তো কন্টিনিউয়াসলি একবার এক এক কথা বলছে। একবারও বলছে যে ওর হত্যার মোটিভ ডাকাতি, আবারও বলছে রিভেঞ্জ, আবার বলছে ইন্স্যুরেন্সের টাকা, আবার আসছে প্রেমের ব্যাপার। তো আমরা কি করব? তো এই জন্য আমরা দেখতে পাই যে জজ ছিল সে করে কি দুই পক্ষের উকিলকে ডাকে। তো এখানে যে সরকারি পক্ষের উকিল ছিল মেগান, সে জজকে বলে দেখুন তাকাশি পাগলের মতো এক একবার এক এক কথা বলছে, এই স্টেটমেন্ট একদমই গ্রহণযোগ্য নয়। আর তাছাড়া সে অলরেডি 30 বছর ধরে একটা মার্ডারের জেল খেটেছে এবং সে বর্তমানে একটা খানদানি মহিলার উপর দোষ চাপাচ্ছে যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বউ, আর এটার কোনো প্রমাণও নেই। কিন্তু এদিকে তাকাশির পক্ষের যে তোমার উকিল হিরোশি, সে জর্জকে বলে সবচেয়ে বেটার হয় কোর্টে আমরা থমাসের স্ত্রী মিটশু এবং তার মেয়েকে সাক্ষী হিসেবে আনি, আর এর সাথে আমার মনে হয় তাকাশির যে মেয়ে রয়েছে মেঘা, তাকেও কোর্টে আনা উচিত। তো জর্জ বলে আচ্ছা ঠিক আছে নিয়ে এসো। তো এরপর হিরোশি যায় হচ্ছে তাকাশির আগের বাসায় এবং ওই বাসায় সে মিটশুর ছবি দেখিয়ে বলে, যাকে হত্যা করা হয়েছে তার স্ত্রীর ছবি দেখিয়ে বলে সে কি এখানে কখনো এসেছিল। বাসার মালিক বলে না, এই মহিলাকে তো আমি কখনো দেখিনি, মহিলা তো কখনোই আসেনি। তার মানে হচ্ছে এটা প্রমাণ হয় যে তাকাশির সাথে ওই যে লোকটা মারা গিয়েছে, যাকে মার্ডার করা হয়েছে, তার বইয়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল না। কিন্তু এখানে ওই বাড়িওয়ালা আরেকটা কথা বলে যে তাকাশির সাথে অন্য একটা মেয়ে দেখা করতে আসতো, যে মেয়েটি ল্যাংড়া ছিল। তো হিরোশি তখন বুঝে যায় তার মানে যে মার্ডার হয়েছে তার মেয়ে আসতো এখানে, সাকি আসতো এখানে। তো তার তো অনেক কৌতূহল জাগে যে সাকি কেন তাকাশির সাথে দেখা করতে আসতো। আর তখন হিরোশি এখানে দেখতে পায় তার দুটো পোষা পাখি ছিল, যার একটা মারা গিয়েছে যেটাকে তাকাশি নিচে দাফন দিয়েছে এবং ওই জায়গাটিতেও ক্রস চিহ্ন বানিয়েছে যেরকমটা থমাসকে মারার পরে বানিয়েছিল। তো হিরোশি ওখানে যখন গর্ত করে শুধুমাত্র একটা পাখিরই কঙ্কাল খুঁজে পায়, আরেকটা পায় না। তো হিরোশি অনেক অবাক হয়ে যায় এবং জেলে গিয়ে তাকাশিকে জিজ্ঞাসা করে। তাকাশি বলে একটা মরে গিয়েছে আর আরেকটা উড়ে গিয়েছে, কিন্তু বাইরে এত ঠান্ডা ছিল যে ও হয়তো বেশি দিন বাঁচতে পারেনি। হিরোশি তখন ওকে বলে না, ব্যাপারটা হচ্ছে তুমি মার্ডার করার আগের দিন ওকে ছেড়ে দিয়েছো, কারণ তুমি জানতে তুমি জেলে যাবে এবং ওটা বিনা যত্নেই খাঁচাতে মারা পড়বে। এমনকি তুমি শুধুমাত্র তাই নয়, তুমি ওই বাসার মালিককেও 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিয়েছো, তার মানে এই মার্ডারের প্ল্যান তোমার আগে থেকে ছিল। তাকাশি তখন বলে না, ব্যাপারটা এরকম না, আমি জাস্ট ভবিষ্যৎ আগে থেকে বুঝতে পেরেছিলাম। আর তারপর সে হিরোশিকে বলে তুমি আমার হাতের উপর হাত রাখো। তো এরপর কাচের এপার থেকে হিরোশি করে কি তাকাশির হাতের উপর হাত রাখে। আর তাকাশি তখন হিরোশিকে বলে তোমার একটা মেয়ে রয়েছে যে তার নিজের বাবার সময় না পেয়ে অনেক কষ্ট রয়েছে, তোমার উচিত তোমার মেয়েকে সময় দেওয়া। তো এটা শুনে হিরোশি পুরো অবাক হয়ে যায় যে ও এটা জানলো কিভাবে। আর এরপর আমরা দেখতে পাই হিরোশি সাকির উপর নজর রাখছে, কারণ সাকি তাকাশির বাসায় রেগুলার গিয়ে দেখা করতো। আর তারপর একজন ওয়ার্কারের কাছ থেকেও জানতে পারে যে ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে গিয়ে সাকির পাটা ভেঙে গিয়েছে, মানে জন্মগতভাবে ওর ন্যাংরা ছিল না, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি সুইসাইডের চেষ্টা ছিল সেটা কেউ জানে না। কিন্তু এরপর হিরোশি যখন অফিসে আসে তখন হিরোশির বাবা আসে ওখানে এবং বলে 30 বছর আগে আমি তাকাশির কেসের জজ ছিলাম, এবং সে করে ওই পুরাতন কেসের ডিটেলস গুলো হিরোশিকে দেয় এবং তারপর হিরোশিকে বলে 30 বছর আগে আমি যখন জজ ছিলাম ওইটা নিয়ে আমার খুব আফসোস হচ্ছে, আমি যদি তখন ওকে ফাঁসির আদেশ দিতাম তাহলে থমাসের হত্যা হতো না। তো এরপর হিরোশি করে কি রজারের সাথে তাকাশির মেয়ে মেঘাকে খুঁজতে পকারলু নামে একটা গ্রামে যায়, যেটা তাকাশির জন্মস্থান এবং গ্রাম ছিল। এবং 30 বছর আগে যে মার্ডারটা হয়েছিল, তাকাশি যে মার্ডারটা করেছিল সেটা এখানে হয়েছিল। এবং ওই 30 বছর আগে ওই মার্ডারটা যে তদন্ত করেছিল সেই ডিটেকটিভ বা গোয়েন্দার কাছে সে গিয়ে দেখা করে। তো হিরোশি তার কাছ থেকে জানতে পারে যে ওই সময় বেশ কিছু কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বেকারত্বের হার বাড়ে, তাকাশিরও চাকরি চলে যায়। আর তার মেয়ে ছিল অসুখ, মেয়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল, আর এই কারণে সে কিছু গুন্ডার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু যেহেতু চাকরি চলে গিয়েছে সে টাকাটা টাইম মতো ধার ফেরত দিতে পারেনি, এই কারণে ওই গুন্ডারা তাকাশির মেয়েকে রেপ করার চেষ্টা করে। আর ওই রেপ থেকে বাঁচাতে তাকাশি মূলত ওই মার্ডারটা করেছিল। আর কোর্টে এই কেসটি রিভেন্স কেস হিসেবে লড়া হয়, মানে প্রতিশোধের কেস হিসেবে। আর এই কারণে তাকাশি ফাঁসি থেকে বেঁচে যায়। আর তারপরে ওই ডিটেকটিভ বলে দেখো তাকাশিকে আমি অনেক ভালো মতো চিনি, ছোটবেলা থেকে বড় হয়েছি, তাকাশি অনেক ভালো একটা মানুষ, কিন্তু ওর ভাগ্যটা খারাপ ছিল। ও এমন জায়গায় ফেসে গিয়েছিল যেখানে ওর মার্ডার ছাড়া আর কোনো ওয়ে ছিল না ওর মেয়েকে বাঁচানোর জন্য, যার জন্য ওর 30 বছর জেল খাটতে হয়েছে। তো যাই হোক, এখান থেকে হিরোশি তাকাশি সম্পর্কে একটু ধারণা পায়। আর তারপর হিরোশি সেখান থেকে যায় হচ্ছে ওই জায়গাতে যেখানে মেঘা কাজ করে, কিন্তু ওখানে গিয়ে মেঘাকে পায় না। মেঘার বয়ফ্রেন্ড বলে মেঘা তো টোকিও গিয়েছে, আর সে তার বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, উল্টো সে চায় তার বাবা ক্রিমিনাল, তার ফাঁসি হোক। মানে চিন্তা করো, ওই সময় মেঘার বয়স ছিল মাত্র 9 বছর। 9 বছরের একটা মেয়েকে তার বাবার সামনে রেপ করা হচ্ছিল, এটা দেখে তার বাবা ওদেরকে হত্যা করেছে, তার জন্য ও আজকে বেঁচে রয়েছে, অথচ সেই বাবার সাথে দেখা করতে চায় না, ক্রিমিনাল হিসেবে তাকে মানে দেখছে। তো যাই হোক, এদিকে তাকাশিও চায় না তার মেয়েকে সাক্ষী হিসেবে আদালতে আনা হোক, কাঠগড়ায় দাঁড় করানো হোক। কিন্তু হিরোশি ভাবে যদি কোর্টে তাকাশির ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা যায় যে অ্যাকচুয়ালি ও কেমন মানুষ, কিসের জন্য খুন করেছে, তাহলে ফাঁসি থেকে বাঁচানো যাবে। কারণ প্রথম মার্ডারটা হয়েছিল ওর মেয়ের কারণে, তো দ্বিতীয় মার্ডারের পেছনে এরকম কোনো রহস্য থাকতে পারে। তো যাই হোক, এরপর হিরোশি করে কি তাকাশির কাছে যায় এবং জিজ্ঞেস করে থমাসকে কেন মেরেছো। ও জাস্ট বলে যে থমাসকে আমি মেরেছি, এনে আমার কোনো আফসোস নেই, ও মৃত্যু ডিজার্ভ করতো, আর এরকম মানুষকে মারাই একমাত্র সলিউশন ছিল। তো এখানে হিরোশির সন্দেহ আরো বেড়ে যায় যে এই মার্ডারের পেছনে আসলে কি ওইরকমই কোনো কারণ রয়েছে, মানে মানুষ এমন কোনো সিচুয়েশনে ফেসে যায় যখন তার কাছে মার্ডার করা ছাড়া আর কোনো অপশন থাকে না। হয়তো তাকাশি এরকম একটা সিচুয়েশনের আবার শিকার হয়েছিল। তো এটা সম্পর্কে আরো জানার জন্য হিরোশি যায় সাকির কাছে, আর সাকিকে
জিজ্ঞেস করে তুমি কি তাকাশির সাথে দেখা করতে? তখন সাকি জানায় তাকাশি আমাকে নিজের মেয়ের মতো দেখতো। হিরোশি বলেন হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি, এটা আমি তাকাশির কাছ থেকেও শুনেছি, তোমাকেও মেয়ের মতোই ভালোবাসে, কারণ ওর নিজের মেয়ে তার সাথে সম্পর্ক রাখেনি, আর তার মেয়েও একবার ল্যাংড়া ছিল, আর এ কারণে তোমাকে সে মেয়ের মতো ভালোবাসে, এখনো ভালোবাসে। তো এই কথা শুনে সাকি তো পুরো ইমোশনাল হয়ে যায়। আর এদিকে সন্ধ্যার সময় ইন্স্যুরেন্স কোম্পানি আসে এবং মিৎসুই যখন ওই পলিসি ক্লেম করে তখন ইন্স্যুরেন্স কোম্পানি জানায় এই কেসটা যেহেতু এখনো চলছে, এই কেসের রেজাল্ট না আসা পর্যন্ত, যেহেতু আপনিও সাসপেক্টেড যে আপনি খুন করিয়েছেন ইন্স্যুরেন্স টাকার জন্য, এটা প্রমাণ না হওয়া পর্যন্ত, পুরোপুরি আমরা না জানা পর্যন্ত আপনাকে টাকা দেবো না। তো এটা নিয়ে মনে করেন অনেক গ্যাঞ্জাম হয়। আর এখানে আমরা দেখতে পাই যে মিৎসু তার স্বামী মরার চেয়ে ইন্স্যুরেন্সের টাকা নিয়ে পড়ে রয়েছে। আর তারপর বাড়ির ভেতর ওরা মামের যখন কথা বলে তখন আমরা বুঝতে পারি যে থমাসের আসলে মৃত্যুর কারণ ওরা জানে। এবং এখানে মিৎসু থমাসের স্ত্রী বলে দেখো সাকি, সত্যটা যদি সামনে চলে আসে তাহলে কিন্তু আমাদের রেপুটেশন চলে যাবে, আমাদের ফুড ফ্যাক্টরিটা বন্ধ করে দিতে হবে। কিন্তু সাকি বলে এরকম ফ্রড হয়ে কোম্পানির চালানোর চেয়ে সেটা বন্ধ করে দেওয়াই ভালো। তবে তারপরেও ওর মা ওকে অর্ডার করে কোর্টে যদি তোমাকে ডাকেও তুমি কিন্তু চুপ করে থাকবে, একটা কথা বলবে না। আর এদিকে আমরা দেখি তাকাশির ওই কথাটা হিরোশির মন পরিবর্তন করে দেয়। সে যত কষ্টই থাকুক, যত ব্যস্ততায় থাকুক, নিজের মেয়ের জন্য সময় বের করার চেষ্টা করে। আর এটাতে তার মেয়ে অনেক খুশি হয়, কারণ এখানে হিরোশি চায় না তার মেয়েও তাকে ঘৃণা করুক তাকাশির মতো, মানে তাকাশির মেয়ে যেভাবে তাকাশিকে ঘৃণা করে। তো পরের দিন হিরোশি বাড়িকে তাকাশির সাথে গিয়ে দেখা করে আর গিয়ে বলে সরকারি উকিল এই দোষ রাখবে যে থমাসের খুনটা তুমি করেছো ডাকাতির কারণে, তো তুমি জাস্ট এটা স্বীকার করবে যে তুমি মিৎসুর কথায় থমাসকে হত্যা করেছো ইন্স্যুরেন্সের টাকার জন্য। তাকাশি তখন বলে তোমার কি মনে হয় এই মিৎসুর কাহিনীটা সত্য? তো হিরোশি তো তখন তাকাশির কথা শুনে শক খেয়ে যায়। আর তাকাশি তখন হিরোশিকে বলে তোমার কি মনে হয় যে এই মার্ডারের পেছনে আসল কাহিনী কি রয়েছে, আর থমাসকে মারার পেছনের আসল কাহিনীটা কি তুমি সত্যি জানতে চাও? তো হিরোশি তখন বলে হ্যাঁ অবশ্যই, মার্ডার যেহেতু তুমি করেছো তুমি বলো মার্ডারের পেছনের আসল কাহিনী কি ছিল। তো তাকাশি তখন হিরোশিকে বলে তুমি তো জানো আমার কাছে দুইটা পাখি ছিল, মার্ডারের কিছুদিন আগে ওর মধ্যে একটা পাখি অসুস্থ হয়ে যায়, আর তাই আমি ওটাকে নিজের হাতে মেরে ফেলি, দাফন করে দিই, আর দ্বিতীয়টাকে ছেড়ে দিই। এর কারণ হচ্ছে আমি চাইতাম না যে অসুস্থ পাখিটার কারণে একটা সুস্থ পাখি অসুস্থ হয়ে যাক, সেও মারা পড়ুক, কারণ প্রত্যেকটা প্রাণী বা মানুষের নিজের মতো করে জীবন কাটানোর অধিকার রয়েছে। যদি কেউ কারোর জন্য ক্ষতির কারণ হয় তার বেঁচে থাকার অধিকার নেই। আর আমি খুব ছোটবেলায় বাবা এবং স্ত্রীকে হারিয়েছিলাম, ওদের ভাগ্য ওদেরকে মেরে ফেলেছে, কিন্তু আমি জীবিত ছিলাম শুধুমাত্র আমার মেয়ের দেখভালের জন্য, কিন্তু আমি আমার মেয়ের দেখভাল করতে পারিনি। তো এর মানে হচ্ছে প্রথমে ভাগ্য লিখে আসে, আমার ভাগ্যে ছিল যা তাই হয়েছে। আর এর জন্য আমাদের জীবনে কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকা উচিত, আইনের হাতে নয়, কারণ আইন বা জজ সবসময় সঠিক কিছু করতে পারে না, আইন বা জজ সবসময় সবলের কাছে দুর্বল। তো এরপর দ্বিতীয় দিনে কোর্টের ট্রায়াল শুরু হয়। তাকাশির উপর থমাসকে লুট করে তারপর তাকে খুন করার জন্য দায়ী করা হয়। তাকাশি ডাইরেক্ট এই দোষ স্বীকার করে। আর তখন তাকাশি বলে কিন্তু আরেকটা কথা রয়েছে, মিৎসুর বলাতে আমি এই হত্যাটা করিয়েছি, আর মিৎসুকে কেন পেঁচাচ্ছে এটা তোমরা পরে জানতে পারবে। তো এরপর হিরোশি কোর্টের মধ্যে মিৎসুর সেই মেসেজটা দেখায়, আর এই মেসেজটা পাঠিয়েছিল থমাসের মৃত্যুর 2 সপ্তাহ আগে। মেসেজের মধ্যে লেখা ছিল আমি চাই থমাস মরে যাক, কিন্তু মিৎসু বলে এই মেসেজটা আমি পাঠাইনি। কিন্তু তখন হিরোশি বলে তাকাশির ফোনে থমাসের মৃত্যুর 1 সপ্তাহ আগে 5 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল, এটা তাহলে কে করেছিল? মিৎসু বলে এই টাকা তো আমি পাঠাইনি, আমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হচ্ছে আমার স্বামী, আমার স্বামী ওকে টাকা ট্রান্সফার করেছিল কোনো একটা কারণে, কেন করেছিল এগুলো তো আমি চাই না। আর এখানে উল্লেখ মিৎসু যেহেতু অনেক বড় মাপের মানুষ, তাকে কোর্ট ওরকম ভাবে জেরাও করতে পারছে না। আর তখন হিরোশি মিৎসুকে বলে আচ্ছা আপনি তা বলেছিলেন যে থমাসকে মেরে ফেলতে, তাহলে ইন্স্যুরেন্সের টাকা থেকে আপনি 10 মিলিয়নের টাকা ওকে দেবেন। মিৎসু বলে এগুলো মিথ্যে কথা। কিন্তু এই সব শুনে সাকি বিরক্ত হয়ে যায় এবং এরপর সাকি করে কি কোর্টের পরে হিরোশির অফিসে যায় এবং এরপর সে হিরোশি এবং হিরোশির যে অ্যাসিস্ট্যান্ট ভিক্টরিকে বলে ওই দিনের মেসেজটা আমি নিজে করেছিলাম যে আমি চাই থমাস মরে যাক। আসলে তাকাশি আর আমার মধ্যে বাপ বেটির সম্পর্ক হয়ে গিয়েছিল। আর তখন সে তাকাশিকে ওই গোপন কথাটা বলে যেটা আমি সারা জীবন ভেতরে রেখে দিয়েছিলাম, যে কথা আমি পৃথিবীর কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। তো এখানে আর সেই সিনেমার আসল টুইস্ট, থমাস আসলে এই সাকি নামের মেয়েটির আসল বাবাই নয়, ওর মা পরে বিয়ে করেছে এই থমাসকে এবং এ ছিল সৎ মেয়ে, এবং এই বাবা মূলত রেগুলারলি তার এই সৎ মেয়েকে রেপ করতো। আর এই মেয়ের মাও এই কথা জানতো, কিন্তু তার স্বামীর কামাই খায়, তার স্বামী অনেক ধনী, এই জন্য সে সবসময় চুপ থাকতো, বাইরে কাউকে কিছু বলতে না করতো। আর তার এই দুঃখের কথাটা একমাত্র সে তাকাশিকে বলতে পেরেছিল, আর সাকির খাতিরেই তাকাশি থমাসকে খুন করেছে। আর এই কথা শুনে হিরোশির তো পায়ের নিচে থেকে মাটি চলে যায় এবং হিরোশি বলে তুমি তাহলে সাক্ষী বক্সে সেসব বলতে পারবে, তাহলে হয়তো ওকে ফাঁসি থেকে বাঁচানো যাবে। তো সাকি রাজি হয়ে যায়, আর সাকির কথা শুনে ওরা দুজনে অনেক অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। তো এরপর সাকি বলে থমাসের অত্যাচারে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং একবার আমি ফ্যাক্টরির ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইডেরও চেষ্টা করেছি, কিন্তু আমি এতে না মরে গিয়ে উল্টো আমার পা ভেঙে যায়। আর এরপর হিরোশি সাকিকে বলে তুমি যদি কোর্টে গিয়ে এই সাক্ষী দাও, ভরা মজলিসে তোমাকে কিন্তু অন্য পক্ষের উকিলটা অনেক বাজে বাজে প্রশ্ন করবে, তুমি কি এটার জন্য রেডি? সাকি বলে হ্যাঁ রেডি। তো হিরোশি তখন সাকিকে জিজ্ঞেস করে তুমি এতদিন কিছু বললে না, হঠাৎ করে এটা বলার সিদ্ধান্ত নিলে কেন? তখন সাকি বলে তাকাশি আমাকে মানা করেছে সবার মধ্যে না জড়াতে, সে আমাকে বলেছে আমি যেন আমার মতো করে জীবন এনজয় করি, কিন্তু আমি আমার মায়ের মতো বেঈমান হতে পারি না, আমি চুপ থাকতে চাই না। আর এরপর হিরোশি তাকাশির সাথে দেখা করে এবং বলে সাকি তো সব সত্য আমাকে বলে দিয়েছে এবং ও কোর্টে এসে সাক্ষী দেওয়ার জন্য রেডি রয়েছে। এটা শুনে তাকাশি অবাক হয়ে যায়, বলে তুমি এটা কেন করতে যাচ্ছ? হিরোশি তখন তাকাশিকে বলে তুমি সাকিকে নিজের মেয়ের
মেয়ের মতো ভাবতে শুরু করেছো। তুমি 30 বছর আগে তোমার আপন মেয়ের জন্য যেটা করেছিলে, তুমি সেই সেম কাজটা তুমি শাকির জন্য করেছো। আর তখন তাকাশি হাসে এবং বলে, শাকি তোমাকে মিথ্যা বলেছে, ও আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছে। হিরোশি বলে, শাকি কেন মিথ্যা বলবে তোমার জন্য? আর তাছাড়া এখানে তো একটা লজিক রয়েছে, আমি যেটা বুঝতে পারছি, থমাস এত রাতে নদীর কিনারে তো তোমার কথায় আসবে না, নিশ্চয়ই শাকি ওকে নদীর কিনারে নিয়ে এসেছে। তখন তাকাশি বলে, না, থমাস বাধ্য ছিল ওখানে আসতে, আমি বলাতেই থমাস নদীর কিনারে এসেছিল। কারণ থমাসের যে ফুড ফ্যাক্টরি ছিল ওটা 2 নম্বর ফুড প্রোডাক্ট তৈরি করতো। 2 নম্বর ফুড তৈরি করে সেটাকে মার্কেটের যেটা প্রচলিত ব্র্যান্ড রয়েছে সেটার প্যাকেট লাগিয়ে মার্কেটে 2 নম্বরই করে বিক্রি করতাম। আর আমি ওনার ম্যানেজার ছিলাম এবং ওনার ফ্যাক্টরিতে সব ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক রাখে, যাতে ওরা কখনোই মুখ না খুলতে পারে, উল্টো মুখ খুলে পুলিশের কাছে ওরাই সমস্যায় পড়বে। আর এর জন্য আমাকে বেতন দিতে 5 লক্ষ টাকা দিয়েছিল, মুখ বন্ধ রাখার জন্য নয়। আর ও আমাকে কোম্পানি থেকে বেরও করে দেয়নি। আর আমাদের যখন জরুরি কোনো ডিসকাশন হয় তখন আমরা নদীর কিনারে এসে করতাম। মানে ও ম্যানেজার ছিল আর হচ্ছে থমাস মালিক ছিল। কিন্তু হিরোশি তখন জিজ্ঞাসা করে, একটা বাবা তার মেয়ের সাথে রেগুলারলি যৌন অত্যাচার করতো, তুমি কি এই জিনিসটা ভালো মতো জানতে? আমি জানি এটা তুমি একদমই সহ্য করতে পারতে না, তোমার সাথে যেত না, তাই না? তাকাশি তখন চুপ হয়ে যায়। আর তখন তাকাশি আবার পাগলের মতো আরেক প্রলাপ বলতে শুরু করে, হ্যাঁ আমি তোমাকে খুন করিনি, কিন্তু তুমি যদি এটা এই পর্যন্ত রাখো এটা ভালো হয়। বিষয়টা এমন হয়ে গিয়েছে এখন যদি আমি এই বিষয়ে কাউকে বলি কেউ বিশ্বাসই করবে না আমার উপরে। মানে তাকাশি এতবার বলেছে যে সে খুন করেছে এবং স্বীকার করে নিয়েছে, এখন যদি সে বলেও খুন করেনি কেউ স্বীকার করবে না। তো ভিক্টোরিয়াও তখন একই কথা বলে যে এখন যদি থমাস বলেও যে সে খুন করেনি তারপরেও ওর ফাঁসি হবে, মানে স্বীকার করলেও ফাঁসি হবে, স্বীকার না করলেও ফাঁসি হবে। তো এই জন্য তাকাশি রিকোয়েস্ট করে, যা হয়েছে গিয়েছে, ওই মেয়েটির এই যন্ত্রণার কথা মনে হয় বাইরে না আসাই ভালো, তাহলে মেয়েটির বদনাম হবে, তাহলে আমি যে স্যাক্রিফাইস করলাম এটার কোনো দামই হবে না। আমার জেল হোক ফাঁসি হোক, ওই শাকি নামের মেয়েটির যেন কোনো বদনাম না হয়। আর আমি তাছাড়া এমনিতেই দুনিয়ার উপর অনেক ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছি, জেলের ভেতরে আমি শান্তি পাই, কমসে কম তুমি তো আমাকে বিশ্বাস করো। আর তখন হিরোশি বলে, আমি তোমার উকিল, আমি এতটা সত্য জানার পরে কিভাবে তোমাকে আমি এখান থেকে মুক্ত না করে যেতে পারি? তাকাশি তখন বলে, তুমি আমার উপর এতটুকু রহম করো, যা কিছু হয়ে যাক না কেন সত্যটা সবার সামনে এনো না। তো যাই হোক, অফিস আসার পরে হিরোশি গরিকে ভিক্টোরিকে বলে, তাকাশি যদিও নিরপরাধ কিন্তু ওর নিরপরাধের কোনো প্রমাণ নেই। এমনকি তাকাশি এখন বলছে যে শাকিও নাকি মিথ্যা বলছে। তো শাকি যদি সত্য কথা বলে তাহলে তো তাকাশির কথায় ওই কথাটা উইথড্র হয়ে যাবে। তো হিরোশি এরপর কোর্টে আসে যেখানে শাকি ওর জন্য অপেক্ষা করছিল। আর হিরোশি তখন শাকিকে বলে, তুমি বলেছো যে তোমার বলাতে তাকাশি তোমার বাবাকে মেরেছে, রাইট? কিন্তু তাকাশি তো বলছে সে এখন মার্ডার করেনি, আর সে এখন কেস অন্যদিকে নিচ্ছে যাতে তোমাকে এই সাক্ষী না দিতে হয় যে তুমি অর্ডার দিয়েছিলে তাকাশিকে তোমার বাবাকে মারার জন্য। আর ও যদি এই কথা বলে মার্ডার করেনি তাহলে উল্টো ওর ফাঁসি হয়ে যাবে, কারণ অলরেডি অনেকবার স্বীকার করে নিয়েছে। তবে এই পুরো বিষয়টা দেখে আমার যেটা মনে হয়েছে, তুমি ওকে বাঁচাতে চাইছো, তাকাশি তোমাকে বাঁচাতে চাচ্ছে, তো আমার কাছে পরিষ্কার যে মনে হয় মার্ডারটা তুমি করেছো। তখন শাকি বলে, যাই হোক না কেন আমি সাক্ষ্য বক্সে এসে সবাইকে সত্যটা বলবো। তো এরপর কেস লড়া শুরু হয়। শাকিকে সাক্ষ্য বক্সে দাঁড় করিয়ে মেগান শাকিকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় শুধুমাত্র ডাকাতির জন্য তাকাশি তোমার বাবাকে মেরেছে? তখন শাকি বলে, তাকাশি কখনোই টাকার জন্য থমাসকে মারতে পারে না, মানে এখানে ওর বাবা বলছে না, থমাস বলছে। কিন্তু আমি জাস্ট একটা কথাই বলবো, আমি চাই না তাকাশির যেন মৃত্যুর সাজা হয়। কিন্তু তখন তাকাশি ওকে থামিয়ে দেয় এবং বলে, থমাস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, সেটা রাখছিল আমার ভেতরে, আর এই কারণে আমি ফ্যাক্টরির নিচে নেমে থমাসের কাছ থেকে মানিব্যাগটা ছিনিয়ে নেই, কিন্তু ওকে আমি মার্ডার করিনি, আর এর জন্য এই মার্ডারের দোষটা আমি নিতে রাজি নই। মানে হঠাৎ করেই তাকাশি তার স্টেটমেন্ট বদলে ফেলে। মানে এটা কেন বদলে ফেলেছে এটা কিন্তু তোমরা জানো, কারণ কোর্ট অলরেডি এ পর্যন্ত এগিয়ে গিয়েছে। প্রথমত সাকি মেসেজ পাঠিয়েছে তাকাশিকে যে আমার বাবা মারা যাক, তারপর আবার সাকি নিজেও মনে করে কনফেস করতে যাচ্ছে যে আমার বলাতে তাকাশি ওকে মেরেছে। কিন্তু তাকাশি এখন এমন একটা কাজ করছে যাতে সাকি এগুলো স্বীকারই না করে এবং এই কথা কখনো সামনে না আসে যে সাকিকে ওর বাবা যৌন নির্যাতন করতো। কিন্তু তাকাশি এরকম উল্টা পাল্টা একবার এক এক স্টেটমেন্ট শুনে জজ বিরক্ত হয়ে যায় এবং সরকারি উকিলকে বলে, ওকে বলো ও যদি ওর পাপ মেনে নেয় ওর ফাঁসি হবে না। কিন্তু এখানে তাকাশি তো একটা ডায়লগই করছে, আমি মার্ডার করিনি, আমি শাস্তিও মেনে নেব না, আপনি যা মনে হয় করতে পারেন, কোর্ট বিশ্বাস রাখুক বা না রাখুক, আমি থমাসের মার্ডার করিনি। তো এরপর জজ করে কি দুই পাশের উকিলকে চেম্বারে ডাকে এবং বলে যে তাকাশি আসলে কি বলতে চায়, কারণ এই সবকিছু তো প্রমাণিত তাকাশি হত্যা করেছে, নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছে যে আমি মেরেছি, তারপর হাজারবার ওর কথা চেঞ্জ করেছে, এখন আবার হঠাৎ করে বলছে খুন করেনি, ও কি বলতে চায়? তো এখানে দুই পক্ষের উকিলই বলে যে আপনার যেটা ভালো মনে হয় এই সবকিছু জানার পরে আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন। তো এরপর জর্জ করে কি তার সিদ্ধান্ত জানায়। জর্জ জানায় ও নিজের স্টেটমেন্ট 100 বার চেঞ্জ করেছে, এমনকি উকিলের সাথে অনেকবার মিথ্যা কথা বলেছে, শাস্তি থেকে বাঁচার জন্য ভিকটিমের ওয়াইফকে বিনা কারণে জড়িত করেছে, আর তারপর আবার নিজের পাপ স্বীকার না করার কারণে সে বারবার এই কেসটাকে প্রভাবিত করেছে। আর এই কারণে এই বিষয়টা স্পষ্ট, প্রথমে যে কেসটা উঠেছিল, যে দোষটা উঠেছিল যে ও ডাকাতি করেছে এবং খুন করেছে, এইটাই সঠিক এবং এই কারণে ডাকাতি এবং খুনের মামলায় ওকে ফাঁসি ঘোষণা করা হলো। আর তখন তাকাশি হিরোশিকে ধন্যবাদ জানায় চুপ থাকার জন্য। অ্যাকচুয়ালি হিরোশি কিন্তু পুরো ম্যাটারটাই চুপ ছিল। হিরোশি জানতো সে যদি তাকাশিকে বাঁচাতে যায় তাহলে শাকির ওই যৌন নির্যাতনের ঘটনাটা সামনে আসবে, যে ও বাবার হাতে যৌন নিপীড়িত হতো, আর এতে শাকির সমাজে বদনাম হতো, বেঁচে থাকারও কষ্টকর হতো। আর শাকি এখানে যতই তাকাশির পক্ষে সাক্ষী দিক তারপরেও তাকাশির কিন্তু জেলকেও আটকাতে পারতো না, 20 বছরের জেল তো মিনিমাম হতোই, কিন্তু মাঝখান থেকে শাকির জীবনটা নষ্ট হতো। আর এটাই তাকাশি চাইনি এবং হিরোশিকে আটকিয়ে দিয়েছে এই কথা বলেই, শুধুমাত্র শাকির জীবনের কথা চিন্তা করে, কারণ ও অনেক যন্ত্রণা
যন্ত্রণা সহ্য করেছে সারা জীবন। তো যাই হোক, ওর ফাঁসির আদেশ হওয়ার পরে তাকাশি করে কি শাকির দিকে না থেকে জেলের দিকে চলে যায়। আর তারপর আমরা জানতে পারি শাকির নিজে হিরোশি বা উকিলকে গিয়ে বলেছে ওই দিন রাতে আমি থমাসকে লোভ দেখে নদীর কিনারে নিয়ে আসি, আর তারপর তাকাশি ওকে বেহুশ করে দেয়, আর তারপর নিজ হাতে আমি আমার বাবাকে হত্যা করি, আর তারপর থমাস ওকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আর এরপর সে উকিল হিরোশিকে বলে আজ আমি জানতে পেরেছি ইনসাফ নামের কোনো জিনিস এই দুনিয়াতে হয় না। ওই নরপিশাচের হাত থেকে আমাকে যে হিরোশি বাঁচিয়েছে এর পুরস্কারও পায়নি, উল্টো ফাঁসি পেয়েছে। তো এই ঘটনা জানার পরে হিরোশি যায় হচ্ছে তাকাশির কাছে এবং তার সাথে গিয়ে জিজ্ঞেস করে তুমি জেনে শুনে ফাঁসি কেন স্বীকার করলে? তুমি যদি তখন এই কথাটা বলতে যে আমি ওকে হত্যা করেছি, তখন শাকির একটা স্টেটমেন্টে তুমি বেঁচে যেতে, তোমার জেল হতো, তোমার ফাঁসি হতো না। তখন তাকাশি বলে তোমাকে আমি এর আগেও বলেছি বন্ধু, আমি যদি ওই কথা বলতাম শাকি আমাকে বাঁচানোর জন্য সত্য কথাটা বলে দিত, আমি মরতে সহ্য করতে পারবো কিন্তু আমার মেয়ের বদনাম সহ্য করতে পারবো না। আর তারপর তাকাশি হিরোশিকে বলে প্রথমে তো আমার মনে হতো আমার জন্ম নেওয়া উচিত হয়নি, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে এই বাহানায় হয়তো আমার জীবন কাজে লেগেছে। তুমি কি জানো 30 বছর আগে আমার মেয়েকে যারা রেপ করতে এসেছিল ওই ছুরিটাও আমার মেয়ে বসিয়েছিল, আমার মেয়ে হত্যা করেছিল, কিন্তু দোষটা আমি নিয়ে জেল খেটেছি 30 বছর। আর দ্বিতীয়বারে কিন্তু শাকির জন্য আমি ফাঁসিতে চড়তে চলেছি, অথচ খুনটা কিন্তু আমি করিনি, কিন্তু আমি একটা খুন হ্যাঁ করেছি, আর ওটা হচ্ছে আমার তৃতীয় খুন, যেটাই আমার আসল খুন। তুমি কি জানো ওই তৃতীয় খুনটা কি? হিরোশি বলে তুমি তৃতীয় খুন আবার কাকে করলে? তখন তাকাশি বলে তৃতীয় খুনটা হচ্ছে আমি নিজেকে যে ফাঁসিতে চড়িয়ে মারাতে চলেছি এটাই আমার নিজের মার্ডার হলো, আমি নিজেকে নিজে মার্ডার করলাম, এটাই হচ্ছে আমার তৃতীয় খুন। কিন্তু একজন মৃত্যু পথযাত্রী হিসেবে, একজন বন্ধু হিসেবে ওর কাছে একটা রিকোয়েস্ট রইলো, এই সব বিষয়গুলো তুমি গোপন রাখবে যাতে আমার মেয়েরা শান্তিতে জীবন কাটাতে পারে, ওদের দিকে কেউ আঙুল না তুলতে পারে। তো এরপর হিরোশি তাকাশিকে দেখতেই থাকে, আর এরপর যখন বাইরে আসে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এবং এটা চিন্তা করে যে জীবনটা এরকমই, আমাদের সামনে অনেকগুলো রাস্তা থাকে কিন্তু মাঝে মাঝে এমন কিছু রাস্তা চলে আসে যেখান থেকে অন্য কোনো রাস্তা আমাদের বেছে নেওয়ার কোনো অপশনই থাকে না, এবং ওই রাস্তাটা আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনাও থাকে না। আর এই যে তাকাশি, ওর সম্পর্কে আমি কি বলবো, একটা মানুষ এতখানি স্যাক্রিফাইস করতে পারে। ও ঠিকই বলেছে, তৃতীয় মার্ডারটা আসলেও করেছে, ও নিজেকে নিজে মার্ডার করেছে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমরা এই সিনেমাটি পছন্দ করেছো কিনা, বাট খুবই ইউনিক একটা স্টোরি, এবং তুমি নিজেকে একবার রিলেট করে দেখো, তোমার সামনে তোমার আপনজনের উপর অত্যাচার হচ্ছে, তুমি খুব দুর্বল একটা মানুষ, শক্তিশালী মানুষদের সাথে পেরে উঠছো না, তখন লাস্ট অপশন কি থাকে? দেয়ালে যখন পিঠ থেকে যায়, শালার আমি তো মরবই, আমার প্রিয়জনকে বাঁচিয়ে নি। মানে বাস্তবে এরকম অনেক ঘটনা ঘটে, অ্যাভেলেবল ঘটনা ঘটছে, এরকম অ্যাভেলেবল ঘটনা রয়েছে পুরো দুনিয়াতে। সন্তানকে বাঁচানোর জন্য বাবা মার্ডারের আসামি হয়েছে, মা মার্ডারের আসামি হয়েছে, প্রেমিকাকে বাঁচানোর জন্য প্রেমিক মার্ডারের আসামি হয়েছে, স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী মার্ডারের আসামি হয়েছে, কিন্তু এর উল্টো আবার হয়েছে। কিন্তু এই সিনেমার যে কাহিনী এটা কিন্তু একবারে হৃদয়স্পর্শী। এই তাকাশি বেচারার জন্য আমার মন অনেকক্ষণ খারাপ থাকবে। তো যাই হোক, এই সিনেমা যে তোমরা দেখলে, এই সিনেমা সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টে বলতে পারো, এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি সিনেমাটি সহজভাবে তোমাদের বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি আমি যে হিন্দি এক্সপ্লেন থেকে এটা ট্রান্সলেট করেছি ওইখানে এত ভালোভাবে এই সিনেমাটা বোঝা যায়নি আর কি, তবে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি সিনেমাটি বোঝানোর জন্য। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।